প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের উপর রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আমি ফাইজুল আলী, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। দেখো, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের উপর তৃতীয় লেকচার দেব। আমরা গত ক্লাসে নর্মালিটি পর্যন্ত তোমাদের বুঝিয়েছিলাম। আজকে দেখো আমরা নর্মালিটি থেকে আলোচনা শুরু করব। নর্মালিটি বলছিলাম আমরা এরকম যে আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব: নর্মালিটি, নর্মাল দ্রবণ, পিপিএম, পিপিভি। আচ্ছা, নর্মালিটি বলছিলাম আমরা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি তুল্য পরিমাণ, অর্থাৎ মনে করো তোমার এই একটা পাত্র আছে, এখানে আমার 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার অথবা 1000 ml দ্রবণ আছে। এই 1000 ml দ্রবণে তুমি যত তুল্য পরিমাণ দ্রব্য তুমি দ্রবীভূত করবা, সেটাকে বলা হবে কি তার নর্মালিটি। যেমন ধরো, আমরা যদি এই 1 লিটার বা 1000 ml পাত্রের মধ্যে 1 তুল্য ভর, ধরো H2SO4 এর তুল্য ভর বলতে আমরা কি বুঝি? আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম যে এটার আণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করো, অর্থাৎ এই যৌগটার আণবিক ভর ছিল 98 গ্রাম, এটাকে যদি তুমি আণবিক তুল্য সংখ্যা হচ্ছে মানে কত, 2 দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে যে সংখ্যা পাবা সেটা হচ্ছে তার তুল্য ভর, আমরা 49 পাবো। তাহলে H2SO4 এর তুল্য ভর হচ্ছে 49। আচ্ছা, তার মানে তুমি যদি এই পাত্রের মধ্যে 49 গ্রাম H2SO4 দ্রবণ যোগ করো, তাহলে যে দ্রবণটা পাবা সেই দ্রবণটা হবে 1 নর্মালিটি H2SO4। অর্থাৎ এভাবে আমরা নর্মালিটি তৈরি করি আমরা, এবং নর্মালিটিকে আমরা ক্যাপিটাল লেটারের N দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, আবার দেখো আমি বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত তুল্য পরিমাণ দ্রব্য দ্রবীভূত করো, অর্থাৎ তুমি যদি 1 তুল্য ভর দ্রব্য দ্রবীভূত করো সেটা হবে 1 নর্মাল দ্রবণ, যদি 2 তুল্য ভর দ্রব্য দ্রবীভূত করো তাহলে সেটা হবে 2 নর্মাল দ্রবণ আমাদের। সো এইভাবে আমরা নর্মাল দ্রবণ তৈরি করি। তাহলে এই ছিল আমাদের নর্মালিটি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নর্মালিটি কি বা এটা কীভাবে তৈরি করা হয় সেটা। আচ্ছা, এখন দেখো আমরা H2SO4 যদি তুল্য ভর দ্রব্য যোগ করি, সেটা কীরকম? এটা হচ্ছে আমাদের 1 তুল্য ভর, তাহলে 2 তুল্য ভর হচ্ছে কত আমাদের? একে 2 দ্বারা গুণ করবো, 49 গ্রাম। তার মানে 1 মোলারিটি H2SO4 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2 নর্মাল H2SO4 দ্রবণ। অর্থাৎ তুমি 1 মোলারিটি H2SO4 দ্রবণ তৈরি করার জন্য যতটুকু H2SO4 যোগ করবা, আমাদের 2 নর্মাল দ্রবণ তৈরি করার জন্য একই পরিমাণ দ্রবণ যোগ করলে 2 নর্মাল দ্রবণ হবে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের নর্মালিটি এবং নর্মাল দ্রবণ। কীভাবে তুমি নর্মালিটি প্রস্তুত করবা বা নর্মাল দ্রবণ তৈরি করবা সেই প্রসেসটা গেল। আচ্ছা, এরপরে আমরা শিখাবো দেখো পিপিএম সম্পর্কিত, বা পিপিএম বলতে আমরা কি বুঝি? আচ্ছা, পিপিএম এটার মিনিং জানো তোমরা? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। অর্থাৎ এটা সংজ্ঞা হচ্ছে এরকম, দেখো সংজ্ঞাটা লিখি, এই সংজ্ঞাটা এরকম যে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য, প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত করা হয় তাকে পিপিএম বলে। খুব সহজ জিনিস দেখো, অর্থাৎ 1 লিটার দ্রবণে আমি যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত করব সেটা হবে কি আমার তত পিপিএম। আচ্ছা, পিপিএম দেখো বের করার নিয়ম দেখো, বা পিপিএম আমরা বের করবো কিছু এর গাণিতিক সমস্যা করব আমরা পিপিএম এর ক্ষেত্রে। আবার দেখো, অর্থাৎ তুমি ধরো তোমার একটা পাত্রে এখানে তোমার 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণের মধ্যে তুমি যদি ধরো যে 500 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তুমি যোগ করলা, 1 লিটার দ্রবণে
1 লিটার দ্রবণে তুমি যদি 500 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্য যোগ করো তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে আমাদের 500 ppm। তাও খুব সহজ জিনিস, অর্থাৎ প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রব্য তুমি দ্রবীভূত করলা সেটাই হচ্ছে কি আমার ওই দ্রবণের ppm। আচ্ছা আমি আবারও বলছি, দেখো যে ধরো তুমি 1 লিটার দ্রবণের মধ্যে যদি 500 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্য যোগ করো তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে কত আমাদের 500 ppm। আচ্ছা যদি তুমি 600 মিলিগ্রাম যোগ করো তাহলে ঘনমাত্রা হবে কত 600 ppm। অর্থাৎ এই যে ঘনমাত্রাটা সবসময় জন্য মিলিগ্রামে আসতে হবে আমাদের, এবং এই ppm এর ঘনমাত্রা খেয়াল করবা, ppm এর একক হচ্ছে আমাদের মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ ppm যে কথা আর মিলিগ্রাম পার লিটার একই কথা, তুমি এককটা ppm লিখতে পারো অথবা মিলিগ্রাম পার লিটার আসতে পারো। আচ্ছা এখন দেখো আমরা এর উপর কিছু অঙ্ক করব আমরা বা কিছু ম্যাথ সলভ করব। আচ্ছা তাহলে গেল ppm বলতে আমরা কি বুঝি বা কাকে বলি। দেখো ধরো তোমাকে বলে দিল এরকম যে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এ নির্ণয় করো। দেখো তোমার শতকরা পরিমাণ দেওয়া আছে বা শতকরা হিসেবে দেওয়া আছে, সেখান থেকে তোমার ppm এ বের করতে হবে। যদি তাই করতে হয় আমাকে তাহলে কি করতে হবে, প্রথমে ঘনমাত্রা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো আমরা ঐকিক নির্ণয় করতে পারি অথবা সূত্র প্রয়োগ করে করতে পারি। দেখো যদি সূত্র প্রয়োগ করে করি আমরা সূত্র জানি C = 1000 W বাই হচ্ছে কি আমার mv। দেখো তাহলে এখানে 1000। আচ্ছা এখানে দেখো কি কি দেওয়া আছে, এই W মানে হচ্ছে 5, আচ্ছা m মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, এটার ভর জানো তোমরা হচ্ছে 40। আচ্ছা আর হচ্ছে v হচ্ছে আমাদের যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে মানে 100 ml, এটা হচ্ছে 100 ml, এটা হচ্ছে কি আমরা 5 গ্রাম, এটা আমাদের দেওয়া আছে। তাহলে মানটা আমরা বসাই দিই, তাহলে 1000 ইন্টু হচ্ছে কত 5 ভাগ হচ্ছে m কত 40 ইন্টু v হচ্ছে কত আমাদের 100। ক্যালকুলেশন যদি করো আমাদের দেখো কত আসে, 2 কাটে এটা কাটে 1.25 এত আসে। তার মানে এত পাইলা কিন্তু আমরা এটা পাইলাম, অর্থাৎ এত মোলার। এটাকে আমরা লিখতে পারি দেখো যে 1.25 আমরা শিখছিলাম মোলারিটিতে, ক্যাপিটাল লেটারের m বা মোলার = মানে হচ্ছে কি মোল পার লিটার, অর্থাৎ এটা যে কথা আর মোল পার লিটার একই কথা। আচ্ছা এরপর যেটা করবো আমরা দেখো এই 1.25 ইন্টু হচ্ছে এই মোল পার লিটার থেকে আমরা গ্রাম পার লিটারে নেব। তা আমরা জানি যে মোল পার লিটার থেকে যদি আমাদের গ্রাম পার লিটারে যেতে হয় তাহলে ওই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, গুণ করে দাও, তাহলে পাবা কি এটা আমাদের গ্রাম পার লিটার। তাহলে যদি পাই আমরা এখানে পাবো 40 আর মানে কি পাবো তো 50, তার মানে 50 গ্রাম পার লিটার এটা পাইলাম আমাদের। অর্থাৎ এই 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 50 গ্রাম পার লিটার। এখন দেখো আমাকে বলছে ppm এ নির্ণয় করতে, তাহলে ppm এ আমরা বলছিলাম যে প্রতি লিটারে কত মিলিগ্রাম থাকে আমাদের। তাহলে দেখো কিন্তু প্রতি লিটার আছে আর দেওয়া আছে গ্রাম, তাহলে এই গ্রামটাকে আমরা যদি মিলিগ্রামে নেই তাহলে আমাদের আনসার হয়ে যাবে। অর্থাৎ এরপরে যদি তুমি করতে চাও C = দেখো এই 50 এটাকে গুণ করো 1000 দ্বারা, তাহলে কি হবে আমার মিলিগ্রাম পার লিটার হবে, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার এটা পাইলাম আমরা। আচ্ছা তার মানে কত হলো এখানে 5 × 5 × 10⁴ বা এত মিলিগ্রাম পার লিটার। আর আমরা বলছিলাম মিলিগ্রাম পার লিটার যে কথা আর ppm আমার একই কথা, তার মানে এত ppm। তার মানে এই হচ্ছে তোমার 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এই এত ppm। আচ্ছা দেখো একটু আবার বলছি আমি যে তোমাকে যদি ঘনমাত্রা দিয়ে দেয় তাহলে এখান থেকে শুরু করলেই হবে। আমার যদি ঘনমাত্রা বলে দেয় না শতকরা পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে আমরা ঘনমাত্রা প্রথমে মোলারিটিতে বের করছি। সেটা বের করার সূত্র কি আমরা জানি যে 1000 W বাই হচ্ছে কি mv, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে সেখানে আমরা এই W মানে বলছিলাম যে 5%, দেখো W মানে 5 আর V মানে কিন্তু 100 ml, তার মানে সেই W মানে হচ্ছে 5 গ্রাম, এটার আণবিক ভর হচ্ছে 40 আর আয়তন দেওয়া আছে যেহেতু পার্সেন্টেজ আয়তনটা দেওয়া আছে তোমার 100 ml।
তাহলে সেই মান বসে পাইলাম আমরা 1.25, এটা কিন্তু মোলারিটি এককে বা মোলার দ্রবণে। আমরা বলছিলাম এই মোলারিটি মানে হচ্ছে কিন্তু মোল পার লিটার, আর এই মোল পার লিটার থেকে যদি যৌগের আণবিক ভর দ্বারা গুণ করো তাহলে পাবা তুমি গ্রাম পার লিটারে। আচ্ছা, পাইলাম গ্রাম পার লিটারে। এরপরে দেখো এই গ্রাম পার লিটার থেকে যদি আমাদের মিলিগ্রাম পার লিটারে নিতে হবে, যেহেতু আমাদের কি পিপিএম এর বিষয় বলা আছে, তার মানে কি মিলিগ্রাম পার লিটার নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা আরও 1000 দ্বারা গুণ করলাম, গুণ করে পাইলাম কি মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তার মানে সেখান থেকে আমরা পেলাম এই এত পিপিএম। আচ্ছা, তাহলে এই গেল এভাবে ঘনমাত্রা পিপিএম নির্ণয় করা হয় বা পিপিএম এ বোঝানো হয় আর কি। আচ্ছা, এখন দেখো পিপিএমটা আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন ধরো এটাকে এভাবে আমরা লিখতে পারি। এটা করলাম আমরা নর্মাল নিয়মটা করলাম। আর একটা সূত্র আছে বের করে দেখো যে পিপিএম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের W2 বাই হচ্ছে W1 ইন্টু 10⁶। দেখো W2 হচ্ছে দ্রবের ভর, আর W1 হচ্ছে আমাদের দ্রবণের ভর। এটা করতে পারো। আর একটা সূত্র আছে, যেমন ধরো W2 বাই হচ্ছে কি V ইন্টু 10⁻⁶ হলো কত 6। এখানে একই জিনিস দেখো, W2 মানে হচ্ছে দ্রবের ভর আর V হচ্ছে আমাদের দ্রবণের আয়তন। তার মানে এখানে দেখো আমাদের আয়তন দেয়া আছে, দ্রবণের আয়তন দেয়া আছে। আচ্ছা, আর ভর দেয়া আছে, আয়তন বলতে 100 ml আর ভর হচ্ছে 5 গ্রাম। তাহলে ওইটা ব্যবহার করে এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারি। কীরকম দেখো, এই W2 মানে হচ্ছে 5 আর V মানে হচ্ছে কত 100, শতকরা পরিমাণ মানে 100, এই 100 ইন্টু 10⁶। যদি ক্যালকুলেশন করো দেখো এখানে 2 শূন্য যায়, 5 ইন্টু 10⁴, অর্থাৎ আমরা আগে যেটা পেয়েছিলাম এই এত পিপিএম, এটাও কিন্তু এভাবেই আসবে, আর তুমি এভাবে করতে পারো। W2 বাই V ইন্টু 10⁶, এই মান বসে সরাসরি তুমি পিপিএম বের করতে পারো। আর নর্মাল যে নিয়মটা বললাম আমরা, ওই নিয়মটা করে আমাদের কি এইভাবে পিপিএম বের করা সম্ভব বা পিপিএম বের করা যায়। আচ্ছা, এরপরে আসো দেখো এই একটা নিয়ম গেল যে আমরা কীভাবে পিপিএম বের করব। পিপিএম বের করা আরও কিছু ম্যাথ আমরা সলিউশন করবো। দেখো তাহলে আমরা সূত্র পাইলাম দুইটা, একটা হচ্ছে পিপিএম ইজ ইকুয়াল টু হচ্ছে W2 বাই W1 ইন্টু 10⁶, আর একটা হচ্ছে আমাদের W2 বাই হচ্ছে V ইন্টু 10⁶। এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এবার ধরো আরেকটা দেওয়া সেরকম ভাবে যে 10% 250 ml 10% সোডিয়াম কার্বনেট এর পিপিএম নির্ণয় করো। পিপিএম নির্ণয় করো 250 ml 10% সোডিয়াম কার্বনেটের পিপিএম নির্ণয় করো। যদি এই নিয়মটা আসে আমরা দেখো, এক্ষেত্রে আমরা ওই আগের মতো করতে পারি। আমরা দেখো যে সোডিয়াম কার্বনেট সি যদি বের করি আমরা, এখানে সূত্র হচ্ছে 1000 W বাই হচ্ছে কি MV। তাহলে এই 1000 ইন্টু W মানে হচ্ছে 10, এখানে যদি লেখো তুমি কি দেওয়া আছে, W মানে হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে M মানে হচ্ছে আণবিক ভর সোডিয়াম কার্বনেট 106। আচ্ছা, আর হচ্ছে V হচ্ছে কিন্তু আমাদের 100 ml। একটু তোমরা খেয়াল করবা, এখানে কিন্তু 250 ml কিন্তু আয়তন না, এখানে কিন্তু 10% মানে 100 মধ্যে আছে 10 গ্রাম, তার মানে ওই 100 mlটা হচ্ছে আমার আয়তন। এই দেখো এখানে 250 ml কিন্তু কোনো কাজ আমাদের আসবে না, কারণ তুমি যে কোনো দ্রবণ যদি নেও সেখানে ধরো ঘনমাত্রা যদি ঠিক থাকে, তুমি 250 ml নাও আর 500 ml নাও আর 1000 ml নাও, প্রত্যেকের ঘনমাত্রা কী হবে, সমান হবে। তাহলে আমার ঘনমাত্রা কিন্তু এখানে 500 ml কিন্তু আসবে না, এই 10% কথা অর্থই হচ্ছে যে আমার 100 ml এর মধ্যে আছে 10 গ্রাম। তাহলে আমাদের এই 100 হচ্ছে কি আমার আয়তন, হ্যাঁ, আমাদের এই 250 কিন্তু আমাদের কোনো হিসেবে আসবে না। আচ্ছা, গেল V এত গেল। আচ্ছা, এবার মান বসাই দাও তাহলে 10, M মানে 106 ইন্টু V মানে হচ্ছে কত আমাদের এই 100। যদি আমাদের ক্যালকুলেশন করো দেখো এখানে 2 শূন্য কাটো, তার মানে 100 ভাগ হচ্ছে 106, 1.06 এত। তার মানে তুমি পাবা কত, এই এত মোলারিটি পাবা। ওই আগের মতোই 1.06, এটা কি হবে মোল পার লিটার।
সেটাকে তুমি যদি তার আণবিক ভর দ্বারা গুণ করো তাহলে পাবা তুমি গ্রাম পার লিটার। আণবিক ভর হচ্ছে কত 106, এটা গুণ করো, গুণ করলে কত হবে, গুণ করলে হচ্ছে আমাদের 106। আচ্ছা ধরো 106 পয়েন্ট সামথিং আসবে, এখানে 106.5 মেবি। আচ্ছা এটা আসে, এটাকে গুণ করার পরে তুমি এটা পাইলে কি আমাদের গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার পাইলাম। আচ্ছা দেন তুমি এটাকে আবার তার 106.5 ইন্টু হচ্ছে 1000 দ্বারা গুণ করবা, যেটা পাবা সেটা হচ্ছে কি, তার মানে 106 আর 5 লিখে 20, তার মানে কত এত ppm। তার মানে তুমি এটাকে এই নিয়মে করতে পারবে। আগের মতোই আমরা দেখাইলাম, যেখানে এই যে আইসোমলটা নিয়েছি এটা কিন্তু আমাদের কোনো হিসাবে আসবে না, কারণ হচ্ছে তোমার দ্রবণের ঘনমাত্রা কিন্তু এটা না, কিন্তু এটা জাস্ট পরিমাণ। সো তোমার ঘনমাত্রা যা থাকবে তুমি সেখানে যদি যে কোনো আয়তনের দ্রবণ নাও না কেন, প্রত্যেকটা দ্রবণের ঘনমাত্রা কিন্তু তোমার সমান থাকবে, অর্থাৎ তোমার এই আয়তনের কারণে তো ঘনমাত্রার পরিবর্তন হবে না। তো এই জন্য আমরা আর কি এই আয়তনটা আমরা ব্যবহার করি নাই। আচ্ছা দেখো এই নিয়মটা করতে পারো, অথবা তুমি যদি সূত্র ব্যবহার করে দেখো সরাসরি এটা বসাতে পারো, W2/V × 10⁶। তাহলে W2 হচ্ছে আমাদের 10 আর V হচ্ছে কত আমাদের 100 ইন্টু হচ্ছে 10⁶। এটাতে তুমি বসিয়ে সরাসরি তুমি এই অ্যান্সারটা পেতে পারো। তাহলে এটা হচ্ছে আমার এই ppm বের করার নিয়ম আর কি। আচ্ছা এরপর আর একটা নিয়ম আসে, দেখো আমরা আচ্ছা দেখো আরেকটা নিয়ম হচ্ছে এরকম, ধরো ধরো 500 গ্রাম 1000 ml H2SO4 দ্রবণে বা 1000 ml দ্রবণে 50 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের ঘনমাত্রা ppm এ নির্ণয় করো। আচ্ছা এটা তোমাদের দেওয়া আছে যে 1000 ml দ্রবণে 50 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, উক্ত দ্রবণের ঘনমাত্রা আমরা ppm এ নির্ণয় করো। আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো ওই একই নিয়ম আমরা বলতে পারি কি, যে C = এই 1000 W বাই হচ্ছে কি আমার mv। এখানে কি দেখো দেওয়া আছে, W দেওয়া আছে আমাদের 50 গ্রাম, m দেওয়া আছে আমাদের আণবিক ভর H2SO4 এর 98, আর হচ্ছে আমাদের v দেওয়া আছে আমাদের 1000 ml। দেখো এটা দেওয়া আছে আমাদের। তাহলে এটা যদি বসাই দিই আমরা এখন, দেখো তাহলে মানটা পেয়ে যাব। তাহলে এই 1000 ইন্টু W মানে হচ্ছে 50, m মানে হচ্ছে 98 ইন্টু v মানে হচ্ছে কত আমাদের এই 1000। তাহলে ক্যালকুলেশন করলে এটা কাটে, তাহলে 50 ভাগ হচ্ছে 98, তার মানে ধরো তোমার 0.5 কাছাকাছি এই এত মোল আসে আমাদের। আচ্ছা 0.496 হবে, 496 এই এত মোল আসে বা মোল পার লিটার আসে, এত মোল অথবা 0.496 এই মোল পার লিটার আসে আমাদের। আচ্ছা এখন আমরা এটাকে নেব আগের মতোই 0.496 ইন্টু গুণ করবো তার আণবিক ভর দ্বারা 98 দ্বারা, তাহলে বাবা কি গ্রাম পার লিটার। আচ্ছা এরপর এটাকে তুমি 0.496 ইন্টু 98 ইন্টু হচ্ছে আরও 1000 দ্বারা গুণ করবা, তাহলে পাবা তুমি কি মিলিগ্রাম পার লিটার, বা এটা যেটা বের হবে এটাই হচ্ছে কি আমাদের এত ppm। তাহলে আমাদের এই তিনভাবে ম্যাথগুলি আসতে পারে, একটা শতকরা পরিমাণ দিয়ে আসতে পারে, একটা আসতে আমাদের এই যে এইরকম দিয়ে আসতে পারে শতকরা পরিমাণ, অথবা তোমার আয়তন দিয়ে আসতে পারে। আর একটা নিয়ম আছে দেখো সেটা আমরা শিখাবো, এই হচ্ছে এভাবে আমাদের ppm বের করতে হয়। দেখো পরবর্তী নিয়মটা দেখো, তাহলে আসলো 0.1 মোলারিটি
জীবময় সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm নির্ণয় করো। আচ্ছা, 0.1 মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এ বের করো। দেখো অলরেডি আমরা করে ফেলছি আগের ম্যাটারে কিছু একটা অংশ। এখানে তোমার ঘনমাত্রা দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বলা আছে 0.1 মোলারিটি। তার মানে দেখো 0.1 এটা কি মোল পার লিটার, অর্থাৎ 0.1 মোলারিটি যে কথা, 0.1 মোল পার লিটার কথা। এরপর আমরা এটাকে তার আণবিক ভর দ্বারা গুণ করব। আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, গুণ করলে পাবো আমরা এটা গ্রাম পার লিটার। দেখো খেয়াল করো, গ্রাম পার লিটার পেলাম আমরা। এরপরে দেখো যদি গুণ করো এখানে আসে 4, তাহলে 4 গ্রাম পার লিটার পাইলাম। এরপর এটাকে আমরা তার আরও 1000 দ্বারা গুণ করব, কারণ গ্রাম থেকে আমরা মিলিগ্রাম পার লিটারে নিব। তাহলে মিলিগ্রাম যদি নাও তাহলে পাইলাম কত আমাদের 4000, এই 4000 ppm। তার মানে এই 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে আমাদের 4000 ppm হবে। তো এইভাবে আসতে পারে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে যে 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, বা যে কোনো যৌগে আসতে পারে ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে। এবার দেখো এটা গেল কিন্তু আমাদের ppm। এবার আসো আমরা ppb। দেখো ppb একটু শিখবো আমরা। ppb জানো, আমরা আমরা এ পর্যন্ত রাখলাম। দেখো আমরা এ পর্যন্ত থাক, ppm পর্যন্ত থাকলো। এখন দেখো ppb এটা মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন। অর্থাৎ এটার সংখ্যাটা হচ্ছে এরকম। দেখো আমাদের ppm লিখছিলাম, ppb সংখ্যাটা তোমরা লিখে দেবো এরকম যে প্রতি লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম দ্রবীভূত থাকে তাকে ppb বলে। অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম দ্রবীভূত থাকে তাকে বলা হবে কি আমাদের ppb। আচ্ছা ppb দেখো সূত্র এরকম, আমাদের ppb হচ্ছে এরকম। আমরা যদি বলি ধরো একটা পাত্র আছে, আমাদের একটা পাত্র আছে, এখানে আমার ধরো 1 লিটার দ্রবণ আছে। এই 1 লিটার দ্রবণের মধ্যে তুমি যদি ধরো 1 মাইক্রোগ্রাম, খেয়াল করো 1 মাইক্রোগ্রাম কোনো দ্রবীভূত করো, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে 1 ppb। অর্থাৎ তুমি 1 লিটারের মধ্যে কত মাইক্রোগ্রাম দ্রবীভূত করলা, ওটাই হচ্ছে কি আমার ওই দ্রবণের ppb। আর যদি আমি সূত্রের মাধ্যমে দেখো বের করি, তাহলে ppb সূত্র হচ্ছে W2/W1 × 10⁻9 আমাদের। হ্যাঁ, আগে ছিল 6, কারণ আমরা জানো মিলিগ্রাম থেকে যদি মাইক্রোগ্রামে নিতে হয় আরও 1000 দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ 1000 দ্বারা গুণ করলে এটা মাইক্রোগ্রাম পাবো। তার মানে আমরা এই 10⁻6 ছিল, এটাকে আরও 1000 দ্বারা গুণ করলে 10⁻9 হয়, আর 3 শূন্য বাড়বে 10⁻9। আগের মতোই W2 হচ্ছে দ্রব্যের ভর, আর W1 হচ্ছে দ্রবণের ভর। আবার আরেকটা হচ্ছে আমাদের লিখতে পারি এই W2 বাই হচ্ছে কি V × 10⁻9। W2 হচ্ছে দ্রব্যের ভর, আর V হচ্ছে কি আবার দ্রবণের আয়তন। এটা ব্যবহার করে আমরা এই ppb বের করতে পারি। তাহলে আমি এটা রাখছিলাম এই জন্য, দেখো খেয়াল করো। তাহলে আমরা যদি এখানে এটা না করে আমরা এখানে আছে কত, এত মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রামটাকে যদি আমরা মাইক্রোগ্রামে নেই তাহলে কেমন হবে দেখো, এখানে হয় 4000 ইন্টু হচ্ছে আরও 1000 দ্বারা গুণ হবে, অর্থাৎ তখন তুমি পাবা মাইক্রোগ্রাম পার লিটার। আর এই মাইক্রোগ্রাম পার লিটার মানে হচ্ছে কি ppb। অর্থাৎ এই ppbর একক হচ্ছে কত, বা হচ্ছে কত, মাইক্রোগ্রাম পার লিটার। এটা হচ্ছে তার মানে তুমি পাইলা এই 4 লিখে × 10⁻6 এই এত ppb, অর্থাৎ এত ppb। অর্থাৎ তুমি যে ppmটা পাবো, সোজা কথা হচ্ছে ppm বের করার পরে সেটা যদি আরও 1000 দ্বারা গুণ করো তখন আমরা পাবো ppbতে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ppb। তাহলে অঙ্ক আমাদের একইভাবে আসতে পারে, যতগুলি অঙ্ক আমরা করছি সবগুলো অঙ্কে তোমার থাকতে পারে। আমরা ppm নির্ণয় করছিলাম, ওখানে থাকতে পারে ppb। যদি ppb বলে
তাহলে আমরা ppm বের করে ওখান থেকে আমরা মাইক্রোগ্রামে নিব, অর্থাৎ ওই ppmটাকে যদি আরও 1000 দ্বারা গুণ করি তাহলে যে পরিমাণটা পাবো ওই পরিমাণটা হচ্ছে কি আমাদের ppb। অর্থাৎ ppm আর ppb সেম জিনিস, শুধু এটাকে যদি আর 1000 দ্বারা গুণ করো তখন তুমি পাবা কি ppb। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ppm গেল, ppb গেল। তোমাদের বইয়ে আরেকটা টার্ম আছে ppt, দেখো ppt অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন। অর্থাৎ এটাও একই মত, দেখো যখন তুমি এই যে ppb পাইলা সেই ppb-কে যদি আরও 1000 দ্বারা গুণ করো তখন তুমি পাবা কি ppt অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন। তা আমাদের ppt খুব কমই আসে বন্ধু, আমাদের ppb বলতে আসে। তাহলে এই হচ্ছে তোমার ppm, ppb, নর্মাল দ্রবণ, নর্মালিটি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এই বিষয়গুলো, যে নর্মাল দ্রবণ কী শিখলা, নর্মালিটি কী শিখলা, ppm কি এবং ppb কি, এই সম্পর্কে আরও কিছু ম্যাথ আমাদের। এবার দেখো ppb সম্পর্কে আমরা আরেকটা ম্যাথ করাই, ppb এর। আচ্ছা, ধরো তোমার দেয়া আছে 10% 100 ml 10% সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা ppb-তে নির্ণয় করো। আচ্ছা, এটা তো আমাদের দেওয়া আছে, তাহলে আমরা যাবে আগের মতোই আমরা বলছিলাম ঘনমাত্রা বের করব। আমরা সহজে সূত্র অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি নর্মাল নিয়মটা করে আসি, দেখো নর্মাল নিয়মটা যদি করো তাহলে কেমন হবে, c = 1000 w বাই হচ্ছে কি আমার mv। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে, দেখো w দেওয়া আছে 10 গ্রাম, আচ্ছা m দেওয়া আছে, এটার আণবিক ভর মানে হচ্ছে 106, আর হচ্ছে v দেওয়া আছে আমার 10 যেহেতু পার্সেন্ট, তার মানে কত আমার 100 ml। আমি আগের মতো বলছিলাম, দেখো যে এই 100 না, কিন্তু এই 100টা কিন্তু আমার এই 100 ml না, এই 100 ml হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণ, একটা পরিমাণ। দ্রবণের পরিমাণ যাই হোক তার ঘনমাত্রা কিন্তু সবসময়ের জন্য এক থাকবে। ঘনমাত্রা হচ্ছে আমার এই যে 10%, এই পার্সেন্টেজ বলতে আমরা বুঝি 100 ml আছে 10, ওই যে 100 সেই 100টা হচ্ছে কি আমার আয়তন, আর এই 10টা হচ্ছে আমার ভর। আচ্ছা, তাহলে এবার বসিয়ে দাও, তাহলে 1000 ইন্টু হচ্ছে w হচ্ছে 10 বাই হচ্ছে m হচ্ছে কত আমাদের 106 ইন্টু v হচ্ছে আমাদের 100। তাহলে যদি করো এই 0 কাটাকাটি যায়, আচ্ছা দাও 100, তাহলে উপর থেকে 100 আর নিচে হচ্ছে 106, তার মানে 0.0943 আসে এই এত মোলারিটি। আচ্ছা, এই এত মোলারিটি মানে হচ্ছে 0.943, এত মানে কি মোল পার লিটার। আচ্ছা, আমরা বলছিলাম এই মোল থেকে আমরা গ্রাম পার লিটারে নেব, তাহলে মোল থেকে যদি গ্রাম পার লিটারে নেই তাহলে আমাদের ওই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করো, এই 0.943 ইন্টু আণবিক ভর হচ্ছে 106। আচ্ছা, এই গুণ করলাম, তাহলে গুণ করলে হবে আমাদের, আচ্ছা যাই হোক না কেন এটা পাবো কি আমরা গ্রাম পার লিটার। দেখো এরপর আমরা এটাকে বের করবো কি মিলিগ্রাম পার লিটার, তার মানে 0.943 ইন্টু হচ্ছে 106 ইন্টু হচ্ছে আরও 1000, এটা করলে পাবো আমরা মিলিগ্রাম পার লিটার। তার মানে এই এত ppm আমরা পেয়ে গেলাম। মিলিগ্রাম পার লিটার মানে ছিল ppm, আমাকে বলছে ppb-তে, তার মানে আমি এটাকে আরও 1000 দ্বারা গুণ করব, 0.943 ইন্টু 106 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 1000, এটা যদি করো তাহলে এটা তুমি পাবা কি ppb। এই হচ্ছে আমার ppb বের করা। এভাবে করতে পারো, অথবা তোমরা দেখো সূত্র অ্যাপ্লাই করে সেটাও করতে পারি। আমরা সূত্রটা কোনটা, আমরা দেখো এই যে বলছিলাম আমরা এই যেটা ppb, দেখো ppb গুলো ছিল w2 বাই হচ্ছে v ইন্টু 10⁹, তাহলে w2 মানে দ্রব্যের ভর দেওয়া আছে 10, আর v মানে দেওয়া আছে আয়তন, তাহলে আয়তন যদি 10% মানে হচ্ছে কি 100, এই 100 ইন্টু হচ্ছে 10⁹। সো এটা বের করো তুমি এত ppb পাওয়া। তাহলে আমাদের একই নিয়ম, যেভাবে তুমি করো না কেন বা যে প্রসেসে তুমি আগাও না কেন, এই ক্ষেত্রে আমাদের এই দুইভাবেই করা যায়। এটা হচ্ছে আমাদের বেসিক যে নিয়মটা, আর এটা সূত্র অ্যাপ্লাই করে বা সূত্র প্রয়োগ করে। তাহলে এই গেল আমাদের
পিপিবি, পিপিএম, এই গেল আমাদের নর্মালিটি বা নর্মাল দ্রবণ। আচ্ছা, তাহলে দেখো আমরা ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কতগুলি জিনিস শিখলাম। আমরা যে ঘনমাত্রা, এই সবগুলো হচ্ছে কিন্তু ঘনমাত্রার একক। আমরা আগে যেগুলো পড়াইছিলাম, দেখো প্রথম দিয়ে পড়াইছিলাম মোলারিটি, মোলালিটি, খেয়াল করো, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, শতকরা মাত্রা, তারপর হচ্ছে আমাদের পিপিএম, পিপিবি, এগুলি সবই হচ্ছে কি আমাদের ঘনমাত্রার একক। ঘনমাত্রা সম্পর্কিত যে এককগুলি ছিল সেগুলি শেষ হলো। আমরা পরবর্তী ক্লাস অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো ও ভালো থাকো। আল্লাহ হাফেজ।